এই সংজ্ঞাটা লিখে নাও, ঠিক ও আছে? স্যার স্যার লিখতেছি স্যার। ডেন্টাল প্লাক মে বি ডিফাইন্ড অ্যাজ রেজিল্যান্ট ইয়েলো গ্রেইশ সাবস্টেন্স। কি বললাম? এটা কোন ধরনের সাবস্টেন্স? রেজিলেন্স ইয়েলো রেজিল্যান্ট গ্রেস ইয়েলো সাবস্টেন্স। গ্রেইশ, মানে এটা হচ্ছে রেজিল্যান্ট মানে কি? নরম, ঠিক আছে? জি স্যার। রেজিল্যান্ট মানে কি বললাম? নরম। নরম বা স্থির। হ্যাঁ, ইয়েলো গ্রেইশ সাবস্টেন্স দ্যাট অ্যাডহেয়ারস টেনিসিয়াসলি, এই শব্দটা হ্যালো স্যার, আপনার কথা কিছু বুঝতেছি না। অ্যাডহেয়ারস টেনিসিয়াসলি, টেনিসিয়াসলি মানে আলতো ভাবে, হালকা ভাবে। টেনিসিয়াসলি মানে হালকাভাবে। হ্যালো। হ্যালো। স্যার কিছু শোনা যাচ্ছে না। লিখতে পারেন আচ্ছা না তো স্যার? একটু, এত ডিস্টার্ব। আচ্ছা আপনাকে কেমন দিচ্ছে? হ্যালো স্যার, কথা বুঝতেছি না। তোমাদের পরীক্ষা হয়েছে না? হ্যাঁ স্যার। পরীক্ষা কেমন দিছো? স্যার পরীক্ষা কেমন দিছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো স্যার, পাস করছে স্যার। সবাই পাস করছেন? স্যার দুই একজন স্যার স্যার। দুই একজন ছাড়া সবাই গুড। তো আমাদের পরীক্ষা কখন দিবেন? স্যার আপনারা যখন নেন স্যার। পরীক্ষা তোমাদের ছুটির পর পরে পরীক্ষা নিব, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা কি বললাম? ডেন্টাল প্লাক মে বি ডিফাইন্ড অ্যাজ রেজিলেন্ট ইয়েলো গ্রেইশ সাবস্টেন্স, ঠিক আছে? জি স্যার। That adheres tenaciously to the intraoral, আগের মতো intraoral hard surfaces including removal and fixed restoration. যার যেটা পছন্দ হয় সেটা মুখস্থ করবেন, ঠিক আছে? ওকে স্যার। এখানে দুইটা শব্দ, দুইটা জিনিস মনে রাখবেন। এটা হচ্ছে জিনিসটা কি? এটা হচ্ছে রেজিলেন্ট ইউলো গ্রেইশ সাবস্টেন্স। এটা কোন ধরনের সাবস্টেন্স বললাম? রেজিলেন্স ডেন্টাল ইয়েলো প্লাকটা। গ্রেস সাবস্টেন্স। আচ্ছা এটা কিভাবে আটকে থাকবে? অ্যাডহেয়ার টেনিসিয়াসলি, কিভাবে সংযুক্ত থাকবে ইন্ট্রাওরাল সারফেসের সাথে? টেনিসিয়াসলি। অ্যাডহেয়ার টেনিসিয়াসলি মানে কি বলছি? হালকাভাবে। হালকা ভাবে, যেটাকে আপনি ব্রাশ করলে উঠে যাবে, বা নখ দিয়ে যদি আপনি ইয়ে করেন পাও উঠে যাবে, ঠিক আছে? ইয়েস স্যার। টু দ্য ইন্টারনাল হার্ড সারফেসেস ইনক্লুডিং রিমুভাল এন্ড ফিক্সড রেস্টোরেশন, ঠিক আছে? ইয়েস স্যার স্যার। রেজিলেন্ট মানে কি স্যার? নরম রেজিলেন্ট নরম। বলা হয় নরম। অনেক এই শব্দটা অনেক সময় অনেক জায়গায় ইউজ হয়। The film is soft enough to come off by using fingernail. আপনি যদি আমাদের হাতের যে নখ আছে, নখ দিয়ে যদি আপনি এটাকে কি করেন, একটু টাচ করেন, এটা অনেক সময় কি উঠে যায়, ঠিক আছে? আপনি দেখবেন দাঁতের মধ্যে যখন নখ লাগবে দেখবেন যে ওই সফট জিনিসটা উঠে আসে, ঠিক আছে? জি স্যার। আহ, একটা প্লাগ থেকে ক্যালকুলাস, ক্যালকুলাসটা হচ্ছে মেসিউর ফর্ম বলছিলাম না? হ্যাঁ স্যার। তাহলে একটা প্লাগ থেকে ক্যালকুলাস ফরমেশন হতে কতদিন সময় লাগছে? 10 ডেজ। আচ্ছা কম্পোজিশন যদি আপনাদের, এটা তো বলছিলাম, ঠিক আছে? এভাবে এটা যদি রিটেনে আসে, রিটেনে আসলে এভাবে দিতে হবে আপনাদেরকে কম্পোজিশনটা। রিটেনে আসলে, রিটেনে যদি আপনাদের 3 মার্কের জন্য আসে বা 2.5 মার্কের জন্য আসে, ঠিক আছে? জি স্যার। হ্যালো, স্যার এভাবে তো লিখেন নেই। তাহলে শুধু, হ্যাঁ সেটা এখন লিখেন। তাহলে ডেন্টাল প্লাকের কম্পোজিশন আমরা আগে কি বলছিলাম? ভেরিয়াস টাইপস অফ ব্যাকটেরিয়া, স্মল নাম্বার অফ এপিথেলিয়াল সেল, লিউকোসাইট, ম্যাক্রোফেজ, ইনঅর্গানিক কম্পোনেন্ট, এই জিনিসগুলো তো আছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। এটা আপনি ভাইভাতে বললে আপনাকে মার্ক দিয়ে দিবে, কিন্তু যখন রিটেনে আসবে, রিটেনে শুধু এই কথাগুলো লিখলে আপনাকে কি দিবে না, ফুল মার্কস মার্কস দিবেন দিবে না। না, ঠিক আছে? ওকে স্যার। ফুল মার্কস পেতে হলে এভাবে লিখতে হবে। কম্পোজিশন দেখেন, আমি একটু বলতেছি শুনেন। কম্পোজিশনের মধ্যে এটা দুটো পার্ট, একটা হচ্ছে ওয়াটার থাকবে, একটা হচ্ছে সলিড। কি বললাম? ওয়াটার ডেন্টাল থাকবে। প্লাকের কয়টা আর আর কিছু সলিড পার্টিকেলস থাকবে। ওয়াটার কয় পার্সেন্ট থাকবে? 70 টু 90%। 80%। 80%। আর সলিড পার্টিকেল কত থাকবে? 20 টু, 30%। হ্যাঁ,
সলিড পার্টিকেলস এর মধ্যে দুই ধরনের জিনিস থাকবে, একটা হচ্ছে মাইক্রো অর্গানিজম থাকবে আর একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ম্যাট্রিক্স। কি বললাম? সলিড পার্টিকেলস এর মধ্যে কয়টা জিনিস থাকবে? দুইটা স্যার। কি মাইক্রো কি? একটা হচ্ছে মাইক্রো মাইক্রো অর্গানিজম, অর্গানিজম একটা হলো আর ম্যাট্রিক্স। একটা হচ্ছে সেলুলার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স। তাহলে মাইক্রো অর্গানিজমের মধ্যে আপনি ব্যাকটেরিয়া থাকতে পারে, নন ব্যাকটেরিয়া থাকতে পারে। নন ব্যাকটেরিয়ার মধ্যে মনে করেন ইস্ট থাকতে পারে, ভাইরাস থাকতে পারে, ঠিক আছে? জি স্যার। তারপর ক্যান্ডিডা থাকতে পারে। তাহলে আপনাদের কি বললাম, মাইক্রো অর্গানিজমের মধ্যে সব, মানে মাইক্রো অর্গানিজম বলতে সব বোঝায়, ব্যাকটেরিয়া নন ব্যাকটেরিয়া, মানে ব্যাকটেরিয়া ভাইরাস প্রোটোজোয়া যা আছে সব, ঠিক আছে? জি স্যার। আর ইন্ট্রাসেলুলার ম্যাট্রিক্স এর মধ্যে কি কি থাকবে? কিছু অর্গানিক ম্যাটেরিয়ালস থাকবে আর কিছু কি থাকবে? ইনঅর্গানিক ম্যাটেরিয়াল থাকবে। ম্যাটেরিয়াল। তাহলে অর্গানিক মানে কি? অধাতু। আর ইনঅর্গানিক মানে হচ্ছে কি? ধাতু। ইনঅর্গানিক মানে কি? ধাতব ম্যাটেরিয়ালস, ঠিক আছে? জি স্যার। তাহলে অর্গানিক ম্যাটেরিয়ালস এর মধ্যে আমরা যেগুলো কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড আছে এগুলো, ঠিক আছে? মনে করেন আপনি খাবার খাচ্ছেন, ঠিক না? হ্যাঁ ফুড স্যার। পার্টিকেলস। অর্গানিক ম্যাটেরিয়ালস হচ্ছে ফুড পার্টিকেলস, যেগুলো আপনি মনে করেন কার্বোহাইড্রেট খাচ্ছেন, প্রোটিন খাচ্ছেন, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে ওইসব জিনিসের যে জিনিসগুলো দাঁতে লেগে থাকবে সেই জিনিসগুলো, ঠিক আছে? এরপর হচ্ছে ইনঅর্গানিক ম্যাটেরিয়ালস। এর মধ্যে ক্যালসিয়াম থাকতে পারে, ফসফেট থাকতে পারে, সোডিয়াম, পটাশিয়াম, ফ্লোরাইড। মাহিদুল হাসান, মাহমুদুল হাসান, জি স্যার। কেমন আছো? জি স্যার, ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পড়াশোনা চলতেছে? জি স্যার, চলতেছে স্যার। লিখছো হ্যাঁ স্যার জি সবাই? লিখছি। স্যার, জি লিখছি স্যার। স্যার। আচ্ছা, এখন যেটা হচ্ছে আপনারা যদি কম্পোজিশনও যদি বাই বাতে জিজ্ঞেস করে বা রিটেন আসে, এটা বললে হবে, যে কোনো একটা আপনি মুখস্থ করলে হবে। যদি এটা যেহেতু আপনাদের রিটেনের জন্য লাগতেছে, তাহলে এটাই একসাথে মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? রিটেন বাইবার জন্য। হ্যাঁ, ইয়েস স্যার। তাহলে আগেরটা আপনি না লিখলেও চলবে, আগে যেটা গত লেকচারে দিয়েছিলাম, ঠিক আছে? ওকে স্যার। তাহলে ডেফিনেশন তো পারবেন, এখন ডেফিনেশন তো সবাই পারবেন না? ইনশাআল্লাহ। জি স্যার। কম্পোজিশন পরীক্ষায় বারবার আসে, কম্পোজিশন আসলে লিখতে পারবেন? এভাবে সুন্দর করে লিখতে পারবেন? জি স্যার। তাহলে বলেন কম্পোজিশনে কি 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 আছে কম্পোজিশনে? সো সলিড আছে স্যার, ওয়াটার আছে। সলিড হলো 20 থেকে হ্যাঁ, 30%, ওয়াটার হলো 70 টু 80%। সলিডের মধ্যে সলিডের মধ্যে কি কি থাকবে? মাইক্রো অর্গানিজম আর ইন্টারসেলুলার ম্যাট্রিক্স। মাইক্রো অর্গানিজমের মধ্যে থাকবে হ্যাঁ, ব্যাকটেরিয়া, নন ব্যাকটেরিয়া 70%। ইন্টারসেলুলার মধ্যে অর্গানিক ম্যাটেরিয়াল, ইনঅর্গানিক তো ম্যাটেরিয়াল। তখন যখন তুমি নন ব্যাকটেরিয়া, যখন তুমি নন ব্যাকটেরিয়া বলবা, তখন স্যার জানতে চাইবেন নন ব্যাকটেরিয়া কি কি হতে পারে? ভাইরাস ফানজাই, হতে পারে। ভাইরাস, ফানজাই, হ্যাঁ, প্রোটোজোয়া, গুড গুড। হেলমিন্থ। ইস্ট ইস্ট হতে পারে, হ্যাঁ, ওকে, গুড, অর্গানিক অর্গানিক ঠিক আছে। ওকে স্যার। আমরা তো ক্লাসিফিকেশন বলছিলাম কি, সুপ্রাজিনজিভাল, সাবজিনজিভাল, অ্যাটাচড, আনঅ্যাটাচড, হেলথি অ্যাসোসিয়েটেড আর ডিজিজ অ্যাসোসিয়েটেড, ক্লাসিফিকেশন তো পড়াইছিলাম। এখন দেখেন, পরীক্ষা এটা বারবার আসে, ডিফারেন্স বিটুইন সুপ্রাজিনজিভাল প্লাগ এন্ড সাবজিনজিভাল প্লাগ। কি বললাম? ডিফারেন্স বিটুইন সুপ্রাজিঞ্জাইভাল প্লাক এন্ড সাবজিঞ্জাইভাল প্লাক। আমরা ক্লাসিফিকেশনের মধ্যে পড়ছিলাম না, ক্লাসিফিকেশনের মধ্যে কি কি হতে পারে? এটা সুপ্রাজিনজিভাল আর কি সাবজিঞ্জাইভাল। সাবজিনজিভাল, ঠিক আছে? হ্যাঁ স্যার। তারপর অ্যাটাচড আর আনঅ্যাটাচড, অ্যাটাচড হতে পারে, আনঅ্যাটাচড হতে পারে, ঠিক আছে? জি স্যার। তাহলে সুপ্রাজিনজিভাল মানে কি? জিনজিভার উপরে, উপরে। উপরে। মানে জিনজিভাল মার্জিনের উপরে। সাবজিনজিভাল মানে কি? জিনজিভার নিচে, মানে যেটা জিনজিভাল সালকাসের মধ্যে যদি থাকে। সাবজিনজিভালটা কোথায় থাকে? সালকাসের নিচে। সালকাস আপনারা পড়ছেন না ডেন্টাল অ্যানাটমিতে? জি স্যার। জি স্যার। এরপরে কি হতে পারে? অ্যাটাচড আর আনঅ্যাটাচড হতে পারে। অনেকগুলো আছে যেটা দাঁতের সাথে সাথে যুক্ত অ্যাটাচ থাকবে, আর অনেকগুলো আছে আনঅ্যাটাচড থাকতে পারে। তার হচ্ছে হেলথি অ্যাসোসিয়েটেড অর ডিজিজ অ্যাসোসিয়েটেড। তোমার অনেক প্লাগ থাকলে অনেক সময় কি হতে পারে? ডিজিজ হতে পারে, আবার অনেক সময় ডিজিজ নাও হতে পারে, ঠিক আছে? ইয়েস স্যার। অনেকে দেখবেন গ্রামে যাদের পান খেয়ে
দাঁতগুলো অনেক কি হয়ে গেছে, একদম লাল হয়ে গেছে, বাট তাদের কোনো ডিজিজ হয় না, পেরিওডন্টাস জিঞ্জিভাইটিস ডেভেলপ করে না, ঠিক আছে। এখন দেখেন এটা খুব ভালোভাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিফারেন্স বিটুইন সুপ্রাজিনজিভাল প্লাক এন্ড কি সাবজিনজিভাল প্লাক। তো এটা দেখেন সুপ্রাজিনজিভালটা কোথায় থাকে, প্রেজেন্ট অ্যাবভ জিনজিভাল মার্জিন। তাহলে জিনজিভাল মার্জিনের উপরে যেটা থাকে সেটাকে কি বলা হয়, সুপ্রাজিনজিভাল সুপ্রাজিনজিভাল। প্লাক। আর সাবজিনজিভাল কোনটা, প্রেজেন্ট বিলো জিনজিভাল মার্জিন। এটা হচ্ছে সুপ্রাজিনজিভালটা হচ্ছে অলওয়েজ টুথ অ্যাসোসিয়েটেড, আর এটা হচ্ছে মেবি টুথ অর টিস্যু অ্যাসোসিয়েটেড। দেখেন সাবজিনজিভালটা আমরা জিনজিভাল সাল কাছে থাকে না, হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে জিনজিভাল সাল কাছে থাকলে সেটা দাঁতের সাথে অ্যাটাচ থাকবে, টিস্যুর সাথে কি থাকতে পারে, অ্যাটাচ থাকতে পারে, ঠিক আছে। জি স্যার। কিন্তু সুপ্রাজিনজিভালটা শুধু কিসের সাথে অ্যাটাচ থাকবে, দাঁতের সাথে। জি স্যার। তাহলে সুপ্রাজিনজিভার সাথে টিস্যুর কোনো কি নাই, সম্পর্ক নাই। হ্যাঁ। অ্যাটাচমেন্ট নাই স্যার। তাহলে মেইনলি রেসপন্সিবল ফর জিঞ্জিভাইটিস, যেটা সুপ্রাজিনজিভাল প্লাকটা হচ্ছে মেইনলি রেসপন্সিবল ফর জিঞ্জিভাইটিস, আর রেসপন্সিবল ফর ক্যালকুলাস ফর্মেশন এন্ড রুট ক্যারিস, এটা থাকবে। সাবজিনজিভাল। ক্যালকুলাস ফর্মেশন, ডেন্টাল ক্যারিস, এটা থাকবে। আচ্ছা দেখেন এটা কি কি, আমরা যেটা সুপ্রাজিনজিভাল প্লাক হলে কি কি হতে পারে, একটা হচ্ছে জিঞ্জিভাইটিস হতে পারে, মার্জিনাল প্লাক, আর হচ্ছে ক্যালকুলাস ফর্মেশন হতে পারে, আর হচ্ছে কি ডেন্টাল ক্যারিস, তিনটা জিনিস হবে। সুপ্রাজিনজিভাল প্লাক হলে কি কি হতে পারে বললাম, জিঞ্জাইভাইটিস। মেইনলি হচ্ছে কি জিঞ্জিভাইটিস, ঠিক আছে। হ্যাঁ স্যার। জি স্যার। আর প্লাক প্লাক তো সবসময় কি হয়ে যায়, 10 ডেজ পরে এটা কি হয়ে যায়, ক্যালকুলাস হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ জি স্যার। স্যার। এরপর এটা থেকে ডেন্টাল ক্যারিজ হতে পারে। এখন দেখেন আপনারা রেসপন্সিবল ফর যেটা সাবজিনজিভাল প্লাক যেটা আছে, সাবজিনজিভাল প্লাকটা কি হতে পারে, এটা হচ্ছে ক্যালকুলাস ফর্মেশন করবে। তারপর হচ্ছে রুট ক্যারিজ, কারণ এটা কোথায় থাকে, রুটের পোরশনে থাকে না হ্যাঁ। হ্যাঁ স্যার। জিঞ্জিভাল সালকাসে, সেখানে রুট ক্যারিজ ফর্মেশন করবে। আর ডিস্ট্রাকশন অফ কি সফট টিস্যু, যেহেতু এটা কি ওই টিস্যুর সাথে কি থাকে, অ্যাসোসিয়েটেড থাকে, ঠিক আছে। জি স্যার। এরপর দেখেন এখানে যে সকল ব্যাকটেরিয়া থাকবে সুপ্রাজিনজিভাল প্লাকের মধ্যে, সেটা হচ্ছে প্রাইমারি সোর্স অফ নিউট্রিশন ফর ব্যাকটেরিয়া স্যালাইভা এন্ড ইনগেস্টেড ফুড। স্যালাইভা এবং ইনগেস্টেড ফুডটা হচ্ছে কি ব্যাকটেরিয়ার প্রাইমারি প্রাইমারি সোর্স। সোর্স। আর হচ্ছে প্রাইমারি সোর্স অফ নিউট্রিশন ইজ জিঞ্জিভাল টিবিকুলার কি ফ্লুইড বা সাবজিঞ্জিভাল ফ্লুইড যেটাকে বলা হয়, ঠিক আছে। তাহলে সাবজিঞ্জিভাল প্লাকের মধ্যে যে ব্যাকটেরিয়া গুলো থাকে তাদের নিউট্রিশনের সোর্সটা কি বললাম, সাবজিঞ্জাইভাল ফ্লুইড স্যার। জিঞ্জাইভাল বা ফ্লুইড। টিবিকুলার কি, এটাকে কি বলা হয়, টিবিকুলার টিবিকুলার ফ্লুইড। ফ্লুইড। আর যেটা আপনার সুপ্রাজিনজিভাল প্লাকের মধ্যে যে ব্যাকটেরিয়া গুলো থাকবে এদের নিউট্রিশনের সোর্সটা কি, ব্যাকটেরিয়ার স্যালাইভা এবং কি ইনজেস্টেড ফুড। এবং ইনগেস্টেড ফুড, যে খাবারগুলো আপনি খাবেন সেগুলো এবং কি স্যালাইভা, ঠিক আছে। এখন বুঝছেন এটা, জি স্যার। সঞ্জিত আফরিন আপনি আছেন, জি হ্যালো, স্যার। শুনছেন কি কি বলছি, জি স্যার। বুঝছেন কোনটা জি স্যার, নাকি বুঝেন নাই, বুঝছি স্যার। কোনো কোয়েশ্চেন আছে, হ্যালো, হ্যালো। ভাইবাতে জিজ্ঞেস করলে পারবেন, জি স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার একটু। তারপর এটা তো পড়ানো হয়েছে আপনাদেরকে, হাউ ডেন্টাল প্লাক ইজ ফর্ম, পড়ানো হয়েছে না। হ্যাঁ স্যার। তাহলে প্রথমে বলছিলাম কি ফরমেশন অফ পেলিকল, পেলিকলটা হচ্ছে কি এক ধরনের কি গ্লাইকোপ্রোটিন ডিপোজিট। পেলিকলটাকে কি বলা হয়, গ্লাইকোপ্রোটিন ডিপোজিট। মানে দাঁতের উপরে একটা কি হবে, একটা গ্লাইকোপ্রোটিনের আবরণ কি হবে, প্রথমে কি হবে, একটা গ্লাইকোপ্রোটিনের আবরণ তৈরি হবে, ঠিক আছে। হ্যাঁ স্যার। জি স্যার। এরপরে কি হবে, ব্যাকটেরিয়া কলোনাইজেশন হবে। ওইখানে ব্যাকটেরিয়া গুলো কি হবে, আস্তে আস্তে এগ্রিগেশন করবে বা ব্যাকটেরিয়া গুলো জমা হবে। ব্যাকটেরিয়া কলোনাইজেশন মানে কি হওয়া, ব্যাকটেরিয়া কি হওয়া, জমা জমা হওয়া। হওয়া, হ্যাঁ। তারপরে এটা কি হবে, প্লাকটা কি হয়ে যাবে, ম্যাচুরেশন হবে এবং কি ক্যালসিফিকেশন হয়ে ক্যালকুলাস ফর্মেশন করবে, ঠিক আছে। ওই বাকিগুলো তো আপনারা পারবেন, প্রাইমারি কলোনাইজেশন, সেকেন্ডারি কলোনাইজেশন। এরপর হচ্ছে ডিফারেন্স বিটুইন প্লাক এন্ড ক্যালকুলাস। ক্যালকুলাস ফর্মেশন হতে কতদিন লাগে প্লাক থেকে, কি বললাম, 10 দিন। 10 দিন স্যার। হ্যাঁ। তাহলে পরীক্ষায় বারবার জিজ্ঞেস করে
ডিফারেন্স বিটুইন প্লাক এন্ড ক্যালকুলাস, এটা আপনাদের ভাই ভাই স্যাররা জিজ্ঞেস করবেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্লাকটা কি বললাম, ডেন্টাল প্লাক ইজ এ রেজিল্যান্ট পেল ইউলো সাবস্টেন্স, আমরা বলছিলাম না রেজিল্যান্ট, হ্যাঁ স্যার। ঠিক আছে, রেজিল্যান্ট ইউলো গ্রেস সাবস্টেন্স বলছিলাম না সংজ্ঞার মধ্যে। জি স্যার। জি স্যার। তাহলে আপনি এখানে ডেন্টাল প্লাক ইজ এ রেজিল্যান্ট পেল দিতে পারেন বা ইউলো গ্রেস সাবস্টেন্স দিতে পারেন। ওকে, আমরা যেটা ওখানে সংজ্ঞা দিছিলাম দেখেন, ডেন্টাল প্লাক রেজিল্যান্ট ইউলো গ্রেস সাবস্টেন্স, ঠিক না? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আপনারা এখানে পেল না দিয়ে, যেহেতু আপনারা মনে রাখার জন্য এটাকে কি দিতে পারেন, ডেন্টাল প্লাক ইজ এ রেজিল্যান্ট ইউলো গ্রেস সাবস্টেন্স, ঠিক আছে, পেলের পরিবর্তে ইউলো গ্রেস সাবস্টেন্স, যেহেতু আপনাদের সংজ্ঞার সাথে মিল থাকবে, ঠিক আছে। ইয়েস স্যার। তাহলে ডেন্টাল প্লাক ইজ এ রেজিল্যান্ট ইউলো গ্রেস সাবস্টেন্স। ক্যালকুলাসটা হচ্ছে কি মিনারেলাইজড ডেন্টাল প্লাক। তাহলে ক্যালকুলাস কি বললাম, ক্যালকুলাসটা কি, মিনারেলাইজড মিনারেলাইজড ডেন্টাল প্লাক, মানে প্লাকের সাথে যখন মিনারেল গুলো কি হবে, অ্যাড হবে। তাহলে মিনারেল বলতে কি কি বোঝায়, ক্যালসিয়াম, ফসফেট, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো, ঠিক আছে। জি স্যার। তাহলে ডেন্টাল প্লাকটা হচ্ছে কি সফট, ঠিক আছে, আর ক্যালকুলাসটা হচ্ছে কি হার্ড, যেহেতু মিনারেলাইজড বলছি না। হ্যাঁ স্যার। তারপর কনসিডার টু বি এ বায়োফিল্ম, আমরা ওই যে প্রথম আরেকটা সংজ্ঞা দিছিলাম না গত ক্লাসে, সেটা কি বলছিলাম, বায়োফিল্ম ফরমেশন করে বলছিলাম না প্লাকটা। হ্যাঁ স্যার। তাহলে সেখানে আপনাদেরকে এক এক স্যারে এক এক সংজ্ঞাটা কি করে পছন্দ করে, ঠিক আছে। জি স্যার। তো যদি মনে করেন প্রথম, এখন আজকে যে সংজ্ঞাটা দিছি প্রথম ওই সংজ্ঞাটা বলবেন, যদি অন্য কোনো সংজ্ঞা জিজ্ঞেস করলে তখন ওইটা যেটা গত ক্লাসে লিখে দিয়েছিলাম ওইটা বলবেন, ঠিক আছে। ওকে স্যার। তাহলে কনসিডার টু বি এ বায়োফিল্ম, ঠিক আছে। তাহলে এটাকে বায়োফিল্ম বলা হয় কেন, এখানে হচ্ছে কিছু কি থাকে, মাইক্রো অর্গানিজম, ওই যে ফিল্মটা বা যে লেয়ারটা তৈরি হয় এখানে মাইক্রো অর্গানিজম থাকে, সেখানে এটাকে কি বলা হয়, বায়োফিল্ম, ঠিক আছে। বায়োলজিক্যাল ফিল্ম বা বায়োফিল্ম এটাকে বলা হয়, ঠিক আছে। কি বললাম, বায়োফিল্ম বা বায়োলজিক্যাল ফিল্ম। তাহলে কি কারণে বলা হচ্ছে, মানে এই যেটা একটা আবরণ তৈরি হয়, ওই আবরণের মধ্যে কি থাকে, মাইক্রো অর্গানিজম থাকে, সেখানে এটাকে কি বলা হয়, বায়ো ফিল্ম। ঠিক আছে। আর ক্যালকুলাস হচ্ছে নট সো, ক্যালকুলাসে ওই ধরনের বায়োফিল্ম হয় না, কারণ ওখানে যেগুলো কি থাকে, মাইক্রো অর্গানিজম থাকে, এগুলো কি হয়ে যায়, জীবন্ত থাকে না। তারপর হচ্ছে ক্যান বি রিমুভ উইথ ব্রাশিং এন্ড ফ্লসিং, এটা কি, ব্রাশিং এবং ফ্লসিং দ্বারা কি হয়ে যাবে, রিমুভ হয়ে যায়। রিমুভ হয়ে যাবে প্লাকটা, কিন্তু তুমি ক্যালকুলাসটা কি করতে পারবে না, রিমুভ করতে পারবে না, ঠিক আছে। ক্যান নট বি রিমুভ উইথ ব্রাশিং এন্ড কি ফ্লসিং। আপনাকে এটা কি করা হয়, স্কেলিং, আমরা স্কেলিং বলি না, তাতে স্কেলিং করতে হবে। হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে এটা ক্যালকুলাস গুলো স্কেলিং দ্বারা ইয়ে করতে হয়। তাহলে এটা দরকার না, আপনারা হচ্ছে এটা হচ্ছে ব্রাশ এবং ফ্লসিং দ্বারা রিমুভ হবে, এটা হবে না, এতটুকু জানলে হবে। লিখছেন সবাই? জি স্যার। জি স্যার। এগুলো তো পড়াইছি, মেকানিক্যাল প্লাগ কন্ট্রোল পড়ানো হয়েছে, হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে এন্টি প্লাগ এজেন্টের আইডিয়াল ক্রাইটেরিয়া তো পড়ানো হয়েছে, জি স্যার। ঠিক আছে। ক্লাসিফিকেশন অফ এন্টি প্লাগ এজেন্ট পড়ানো হয়েছে, হ্যাঁ স্যার। হ্যাঁ। এখন লাগবে হচ্ছে হুইচ ওয়ান ইজ আইডিয়াল এন্টি প্লাগ এজেন্ট পড়ানো হয়েছে না স্যার। না স্যার। আচ্ছা, তাহলে আমরা ক্লাসিফিকেশনের মধ্যে কি কি পড়ছিলাম, একটা হচ্ছে ক্যাটাইনিক সারফেক্ট্যান্ট, ঠিক আছে। হ্যাঁ স্যার। ক্যাটাইনিক সারফেক্ট্যান্টের মধ্যে ক্লোরোহেক্সিডিন, বিস বিগুয়ানাইড, ঠিক না। জি তো স্যার। একটা হচ্ছে ক্যাটাইনিক সারফেক্ট্যান্ট, ফেনোলিক কম্পাউন্ড, হার্বাল এক্সট্রাক্ট, হেভি মেটাল সল্ট, এনজাইম, অ্যানায়নিক কম্পাউন্ড। তাহলে সবচেয়ে আইডিয়াল হচ্ছে কি ক্লোরোহেক্সিডিন, এটা কোন ধরনের, এটা হচ্ছে বিস বিগুয়ানাইড, ক্যাটাইনিক সারফেক্ট্যান্ট আমরা পড়ছি না। হ্যাঁ স্যার। ক্যাটাইনিক সারফেক্ট্যান্ট বিস বিগুয়ানাইডের মধ্যে ক্লোরোহেক্সিডিন যে জিনিসটা আছে, ক্লোরোহেক্সিডিন হচ্ছে সবথেকে আইডিয়াল। তাহলে কোনটা আইডিয়াল অ্যান্টিপ্লাক এজেন্ট বললাম, ক্লোরোহেক্সিডিন। হ্যাঁ। তাহলে এটা কোন গ্রুপের, বিস বিস বিগুয়ানাইড গ্রুপের ক্যাটাইনিক সারফেক্ট্যান্ট। আচ্ছা, এটা কেন আইডিয়াল অ্যান্টিপ্লাক এজেন্ট, এটা আপনাদেরকে বাই বাই ধরবে, সব পরীক্ষায় আসতে পারে রিটেনে, ঠিক আছে, 1 মার্কের জন্য বা 1.5 মার্কের জন্য, ঠিক আছে। জি স্যার। তাহলে ক্লোরোহেক্সিডিন এটা আইডিয়াল কি, বিকজ ইট ইজ এফেক্টিভ ইন বোথ গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এটা কি গ্রাম পজিটিভ এবং কি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। দুইটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কি করবে সে, এফেক্টিভ, ঠিক আছে। ইয়েস স্যার। তারপর ইট হ্যাজ বোথ
ব্যাকটেরিওসাইডাল এন্ড ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যাকশন। এটার ব্যাকটেরিওসাইডাল, এটা হচ্ছে ব্যাকটেরিয়াটাকে কিলও করতে পারে, আবার ব্যাকটেরিয়াটাকে কি করতে পারে। একটা হচ্ছে ব্যাকটেরিওসাইডাল মানে হচ্ছে ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলা, আর একটা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক মানে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে রেসিস্ট্যান্ট, ঠিক আছে। জি স্যার। তাহলে এটা দুই ধরনের কাজ করে, ঠিক আছে। অলসো ইউজফুল এগেইনস্ট ফাঙ্গাই এন্ড এনভেলপ ভাইরাস, এটা হচ্ছে কি ফাঙ্গাস এবং কি ভাইরাসের বিরুদ্ধে কি করে, শুধু ব্যাকটেরিয়া যে কাজ করে তা না, এটা ফাঙ্গাস এবং কি ভাইরাসের বিরুদ্ধে কি করবে, কাজ করবে। এনভেলপ ভাইরাস। তাহলে এসব কারণেই ক্লোরোহেক্সিডিনটাকে কি বলা হয়, আইডিয়াল অ্যান্টিপ্লাগ এজেন্ট। সবাই বুঝছেন? ইয়েস স্যার। একে বুঝেন নাই বলেন? আচ্ছা ইনসান বলেন, এটা কেন আইডিয়াল অ্যান্টিপ্লাগ এজেন্ট বলেন? স্যার এটা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয়ের উপর এফেক্টিভ। দেখে দেখে বলতেছেন কেন? না স্যার। হ্যাঁ, তারপর এটা হচ্ছে তিনটা জিনিস, স্যার, একটা হচ্ছে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে, এটা হচ্ছে ব্যাকটেরিওসাইডাল এবং কি ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যাকশন, ঠিক আছে। এটা হচ্ছে কি ফাঙ্গাই এবং কি এনভেলপ ভাইরাসের বিরুদ্ধেও কি করবে, কাজ করবে। এই তিনটা কারণে এটা হচ্ছে কি, কয়টা কারণ? তিনটা কারণ। হ্যাঁ, এই তিনটা কারণে এটা হচ্ছে কি আইডিয়াল অ্যান্টিপ্লাগ এজেন্ট। হ্যাঁ। তারপর অনেক সময় আসে মেকানিজম অফ অ্যাকশন অফ ক্লোরোহেক্সিডিন, পরীক্ষায় আসে। আমরা বলছিলাম না, এটা হচ্ছে কি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার উপর কি করে, কাজ করে, ঠিক না? জি স্যার। তাহলে দেখেন গ্রাম পজিটিভ তাহলে কোথায় কাজ করবে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার যেটা বাইরের আবরণ, যে প্রোটিনটা থাকে সেটা হচ্ছে কি টিকোইক অ্যাসিড, কি অ্যাসিড থাকে, টিকোইক অ্যাসিড। তারপর হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার যেটা বাইরের আবরণ সেটাকে বলে লিপোপলিস্যাকারাইড দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি বাইরের আবরণটা? লিপোপলিস্যাকারাইড। হ্যাঁ, তাহলে সেটা দেখেন ক্লোরোহেক্সিডিনটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার টিকোইক অ্যাসিডের উপর কাজ করবে। কোথায় কাজ করে? অ্যাসিডের উপরে। টিকোইক অ্যাসিড। এটা হচ্ছে কি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোথায় কাজ করবে? লিপোপলিস্যাকারাইড। হ্যাঁ, তারপর হচ্ছে আরো যে যে প্রোটিনগুলো থাকে, প্রিসিপিটেশন অফ প্রোটিন, এটা তিনটা জিনিস কাজ করবে। তাহলে এটা ভাইরাসের ক্ষেত্রে, ফাঙ্গাসের ক্ষেত্রে প্রোটিন থাকতে পারে, ভাইরাসের ক্ষেত্রে কি থাকতে পারে, প্রোটিন থাকতে পারে। আমরা বলছি না ভাইরাস এবং এনভেলপ ব্যাকটেরিয়ার উপর কি করে কাজ করে। হ্যালো হ্যালো, জি স্যার। বোঝা যায় না স্যার। ভাইরাস এবং কি ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করে না? হ্যাঁ স্যার। তাহলে এটা দেখেন, তাহলে প্রিসিপিটেশন তিনটা জিনিস করে, একটা হচ্ছে টিকোইক অ্যাসিড কিসের উপর কাজ করবে, একটা হচ্ছে টিকোইক অ্যাসিডের উপর কাজ করবে, আর একটা হচ্ছে লিপোপলিস্যাকারাইডের উপর কাজ করবে, আর একটা হচ্ছে কি করবে প্রিসিপিটেশন অফ প্রোটিন। এটার মেইন মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে তিনটা, কি বললাম? মেইন কাজ কয়টা? তিনটা। কয়টা? তিনটা। তাহলে কি কি করবে? একটা হচ্ছে টিকোইক অ্যাসিডের উপর কাজ করবে, জি স্যার। ঠিক আছে। আর একটা হচ্ছে কি লিপোপলিস্যাকারাইডের উপর কাজ করবে, আর একটা হচ্ছে কি প্রিসিপিটেশন অফ কি প্রোটিন। তাহলে কয়টা জিনিসের উপর কাজ করবে ক্লোরোহেক্সিডিন? মেইনলি তিনটা স্যার। কি কি? টিকোইক অ্যাসিড, লিপোপলিস্যাকারাইড, প্রিসিপিটেশন অফ প্রোটিন। হ্যাঁ, তো দেখেন টিকোইক অ্যাসিডের উপর কাজ করে সে কি করবে, পারমিএবিলিটি অফ সেল মেমব্রেন, সেল মেমব্রেনের পারমিএবিলিটি কি করে দিবে, বেড়ে দিবে, বাড়ায় দেবে। হ্যাঁ, পারমিএবিলিটি অফ সেল মেমব্রেন। যখন সেল মেমব্রেনের পারমিএবিলিটি বেড়ে যাবে তখন সে কি হয়ে যাবে, সেলটা ডেথ হয়ে যাবে, ঠিক আছে। জি স্যার। এরপর হচ্ছে ঠিক এই লিপোপলিস্যাকারাইড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পারমিএবিলিটি অফ সেল মেমব্রেন, কারণ দেখেন সেল মেমব্রেনের পারমিএবিলিটি যদি বেড়ে যায়, এখন সেলের ভিতরে কি করবে, আমাদের যে ওয়াটার সলিউশন গুলো আছে ওয়াটার গুলো এখানে ভিতরে ঢুকবে, ঢুকে কি হয়ে যাবে, তোমার ব্যাকটেরিয়া ব্যাপারে যেটা সেটা ব্রাস্ট করে ফেলবে সেলটা, ঠিক আছে। সেই হিসেবে সেলটা কি হয়ে যায়, হাইড্রোলাইসিস যেটাকে বলা হয়, কি বললাম, হাইড্রোলাইসিস। হ্যাঁ, পারমিএবিলিটি বেড়ে গেলে কি হবে, ওখানে কি ফ্লুইড কি হবে, অ্যাকুমুলেশন হবে, ঠিক আছে। ফ্লুইড ঢুকে সেলটাকে কি করে দিবে, ব্রাস্ট করে দিবে বা ডেথ করে ফেলবে, ঠিক আছে। জি স্যার। হ্যালো, জি স্যার। এরপরে আরেকটা কি বললাম, প্রিসিপিটেশন অফ প্রোটিন। এই যে যদি ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস যেসব জিনিসের ক্ষেত্রে প্রোটিন থাকে, প্রোটিন গুলোকে সে কি করবে, প্রিসিপিটেশন মানে হচ্ছে দলা পাকানো, ঠিক আছে। এটাকে প্রোটিন গুলোকে সে একত্রে ইয়ে করে ফেলবে, দলা পাকা ফেলবে, ফলে সেলটাকে ডেথ হয়। হ্যালো,
জি স্যার বুঝছি বুঝছেন স্যার। এখন? পরীক্ষা জি আসলে স্যার। লিখতে পারবেন? জি স্যার। স্যার এটার সাইড ইউজ এবং সাইড ইফেক্ট। হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে স্যার। আরে স্যার কথা বলতেছে ফোনে। পরীক্ষায় অনেক সময় আসে, রাইট ডাউন দ্য মেকানিজম অফ অ্যাকশন, ইউজ এন্ড সাইড ইফেক্ট অফ ক্লোরোহেক্সিডিন, ঠিক আছে? বা পরীক্ষা আসতে পারে রাইট ডাউন দ্য ইউজ মেকানিজম অফ অ্যাকশন এন্ড সাইড ইফেক্ট অফ অ্যান আইডিয়াল অ্যান্টিপ্লাক এজেন্ট, ওইভাবে দিতে পারে, ঠিক আছে? কি বললাম? রাইট ডাউন দ্য ইউজ মেকানিজম অফ অ্যাকশন এন্ড সাইড ইফেক্ট অফ অ্যান অ্যান্টিপ্লাক এজেন্ট, ওইভাবে দিতে পারে, ঠিক আছে? জি স্যার। আপনাকে যদি বলে পরীক্ষায় যে কোনো একটি কি অ্যান্টিপ্লাক এজেন্টের মেকানিজম অফ অ্যাকশন, ইউজ এবং সাইড ইফেক্ট লিখে, তাহলে ক্লোরোহেক্সিডিন দিলে হবে। কি বললাম, ঠিক আছে? হ্যাঁ স্যার। যদি বলে রাইট ডাউন দা ইউজ মেকানিজম অফ অ্যাকশন এন্ড সাইড ইফেক্ট অফ অ্যান আইডিয়াল অ্যান্টিপ্লাক এজেন্ট, যদি বলে তাও কি এটা দিবেন, ঠিক আছে? জি আর স্যার। ক্লোরোহেক্সিডিন যদি বলে দিলে তো সমস্যা নেই। আর যদি ইউজ, এটা হচ্ছে যে আপনাকে অ্যান্টিপ্লাক এজেন্টের ইউজ যদি আসে, অ্যান্টিপ্লাক এজেন্টের ইউজ বললে এটা দিবেন, ক্লোরোহেক্সিডিনের ইউজ বললে এটা দিবেন, ঠিক আছে? জি স্যার। একটা হচ্ছে মাউথ রিন্স, মানে হচ্ছে কুলি করার জন্য, কি বললাম? গুলি করার জন্য। ক্লোরোহেক্সিডিনটা ইউজ করা হচ্ছে 0.22 or 0.12%। ক্লোরোহেক্সিডিনের পার্সেন্টেজটা কত বললাম? 0.22 or 0.12%। or 0.12%, যেটা আমরা মাউথ ওয়াশ ক্লোরোহেক্সিডিন মাউথ ওয়াশ ইউজ করি, সেখানে ক্লোরোহেক্সিডিনের পরিমাণ থাকবে 0.2% or 0.12%, ঠিক আছে? ইয়েস স্যার। আরেকটা বলা হয় ইরিগেটর, ইরিগেটর হিসেবে, মানে হচ্ছে ঠিক একই কাছাকাছি জিনিস। ইরিগেটর মানে হচ্ছে ইরিগেশন, আমরা যে ইরিগেশন সলিউশন, এটা হচ্ছে কোথায় আপনার ইয়েতে ইউজ করা হয়, রুট ক্যানেল ট্রিটমেন্ট ইউজ করি না? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। রুট ক্যানেল, এটা আপনাদেরকে পড়াবে সাইদ আবু সাইদ ভাই। যখন দাঁতে একটা কি হয়ে যায়, ব্যথা হয়ে যায়, পালপাইটিস ডেভেলপ করে, বুঝছেন? তখন আমরা ওই যে পাল্প গুলোকে রিমুভ করে এটা পরিষ্কার করার জন্য, দাঁতের ভিতরে যে ক্যানেল গুলো আছে এটা পরিষ্কার করার জন্য ক্লোরোহেক্সিডিন ইরিগেটর ইউজ করা হয়, ইরিগেশন সলিউশন যেটাকে বলা হয়। তাহলে ইরিগেটর হিসেবে কি করা হয়, ইউজ করা হবে। তাহলে প্রথম ইউজ করা হয় কি মাউথ রিন্স হিসেবে। প্রথমটা কি বললাম? মাউথ রিঞ্চ। মাউথ রিন্স আর কি মাউথ ওয়াশ, ঠিক আছে? কি বললাম? মাউথ রিন্স আর মাউথ ওয়াশ। ওয়াশ। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে কি হিসেবে ইউজ করা হয়? ইরিগেটর। ইরিগেটর। তারপর হচ্ছে জেল, জেল হিসেবে ইউজ করা হয়। জেল হচ্ছে 1% জেল ইউজ টু প্রিভেন্ট জিঞ্জিভাইটিস। এই যে অনেক সময় আমরা কোভিডিন আয়োডিন জেল দেখছেন আপনারা, অনেক সময় চামড়ার মধ্যে বাহিরে যখন আপনি আঘাত পায়, বুঝছেন, চামড়াটা থেতলে যায়, ওখানে একটা অয়েন্টমেন্ট ইউজ করা হয়, বায়োডিন অয়েন্টমেন্ট, দেখছেন না আপনারা? ও দেখছেন দেখছি দেখছি স্যার। যে আঘাত পায় সে দেখবে, তাহলে এটা জেল হিসেবে ইউজ করা, এটা মাউথ ওয়াশ হিসেবে ইউজ হতে পারে, ইরিগেটর হিসেবে ইউজ হতে পারে, আরেকটা কি বললাম? জেল হিসেবে ইউজ কি? হতে পারে। হ্যাঁ, সেটা হচ্ছে 1%। 0.5% solution or 70% alcohol used as pre-operative skin preparation। আর একটা হচ্ছে pre-operative skin preparation এর জন্য কি করা হয়, ইউজ করা হয়। ব্যবহার করা হয়। তাহলে আমরা চারটা পেলাম, কি কি পাইলাম? একটা হচ্ছে কি মাউথ রিন্স আর কি মাউথ ওয়াশ। ইনসান ঘুম আসতেছে নাকি? না স্যার। তা হাই তুলতেছে এত বড় বড়। স্যার ঘুম থেকে উঠছি এই জন্য। স্যার রাতে ঘুমান না স্যার। প্রথমে প্রথমে কি বললাম, কি হিসেবে ইউজ করা হয়? মাউথ রিঞ্চ। হ্যাঁ, তারপর হচ্ছে কি হিসেবে? ইরিগেটর হিসেবে। ইরিগেটর স্যার। এরপর জেল হিসেবে ইউজ করা হয় কোথায়? জিঞ্জিভাইটিস প্রিভেন্ট করার জন্য। এরপর হচ্ছে আমরা স্কিন প্রিপারেশনের জন্য ইউজ করা হয়, ঠিক আছে? জি স্যার। 0.5% সলিউশন আর 70% অ্যালকোহলের মধ্যে আমরা যদি 0.5% সলিউশন ইউজ করি, মানে কি 0.5% ক্লোরোহেক্সিডিন যদি ইউজ করি, সেটা আমরা স্কিন প্রিপারেশনে ইউজ করতে পারবো, ঠিক আছে? ইয়েস স্যার। জি স্যার। ওই যে উন্ড ক্লিনিং, একই কথা, স্কিন উন্ড ক্লিনিং, মনে করেন কেউ একটা আঘাত পাইছে, ওইটাকে পরিষ্কার করার জন্য, ঠিক আছে? তার হচ্ছে প্রি সার্জিক্যাল স্ক্রাব, মনে করেন আপনি একটা সার্জারি করবেন, সার্জারির আগে আমরা স্ক্রাব বা ওয়াশ করার জন্য, জিনিসটা পরিষ্কার, হাত পরিষ্কার করার জন্য, রোগীর যে জিনিসটা আমরা কি করব, সার্জারি করব, ওই জিনিসটাকে কি করার জন্য, পরিষ্কার করার জন্য স্ক্রাবিং, ঠিক আছে? স্ক্রাব মানে কি করা? পরিষ্কার করা। ঘষে ঘষে পরিষ্কার করা, ঘষে যেটাকে বলা ঘষে। হয় আমরা, ঠিক আছে? স্ক্রাব করা।
তার হচ্ছে ওই রুট ক্যানেল ইরিগেটর, ওই যে যেটা ইরিগেশন বলছিলাম না, ইরিগেটর প্রথমে, জি স্যার। জি স্যার। রুট ক্যানেল ইরিগেটর হিসেবে। তাহলে আপনারা ইউজ এই কয়টা ইউজ দিতে হবে। এরপরে শেষ সাইড ইফেক্ট পড়লে আমাদের ডেন্টাল প্লাক মোটামুটি শেষ, ঠিক আছে? জি স্যার। তাহলে এটার কি কি সাইড ইফেক্ট হতে পারে? একটা হচ্ছে স্টেইন হতে পারে, আমরা মানে দাঁতের ডিসকালার হতে পারে, ঠিক কি বলছি বুঝছো? ইয়েস স্যার। স্টেইন মানে কি? ডিসকালার। হ্যাঁ, স্টেইন অর এক্সটেন্সিভ ইউলিশ অর ব্রাউনিশ ডিসকালারাইজেশন অফ টুথ সারফেস এন্ড গাম, মানে টুথ সারফেস এবং গামের কি হতে পারে? স্টেইন হতে পারে, ঠিক আছে? ইয়েস স্যার। তার হচ্ছে কি ডিস্টারবেন্স অফ টেস্ট সেন্সেশন, আপনার টেস্টটা কি হতে পারে? অল্টার হতে পারে বা টেস্টটা চেঞ্জ হতে পারে, টেস্টের সমস্যা হতে পারে, মানে আপনি স্বাদ বুঝবেন না, স্বাদ একটু কি হতে পারে? শেষ হতে পারে। মুখের স্বাদ কি হতে পারে? একটু চেঞ্জ হবে, ঠিক আছে? ডিস্টারবেন্স অর চেঞ্জ অর অল্টারেশন, কি বললাম? ডিস্টারবেন্স মানে কি সমস্যা, মানে আপনার টেস্টে আপনার রুচিটা কি হতে পারে? একটু চেঞ্জ হতে পারে, ঠিক আছে? ইয়েস স্যার। তারপর হচ্ছে ডিসকমেশন অফ ওরাল মিউকুসা, আমাদের যে ওরাল মিউকুসা আছে, ওরাল মিউকুসা একটু কি হতে পারে? ল্যাসারেশন হতে পারে, মানে ওরাল মিউকুসা অনেক সময় কি হয়ে যায়, আমি যদি মনে করেন যে ক্লোরোহেক্সিডিনের মনে করেন একটা 1 সপ্তাহ ইউজ করা দরকার, আপনি যদি বেশি ইউজ করে ফেলেন 2 সপ্তাহ 3 সপ্তাহ ইউজ করেন, তখন কি হবে? সে আমাদের যে মিউকুসা গুলো আছে, মিউকুসা গুলোকে সে কি করে ফেলবে? ডিসকমেশন, মানে মিউকোসা যে স্কোমাস যে সেল গুলো থাকে, স্কোমাস সেল গুলোকে সে কি করে ফেলবে? ডেথ করে ফেলবে, ঠিক আছে? জি স্যার। ডিসকমেশন যেটাকে বলা হয়। তাহলে কি বললাম, যদি বেশি ইউজ করলে সে কি হবে? স্কোমাস সেল গুলোকে কি করে ফেলবে? নষ্ট করে ফেলবে, ঠিক আছে? ডেসকমেশন, ডেস মানে হচ্ছে ডেস্ট্রয়, স্কোয়ামেশন মানে কি স্কোয়ামাস সেল যেগুলো আছে অফ ওরাল মিউকোসার, যে স্কোয়ামাস সেল গুলো আছে সেগুলোকে কি করে ফেলবে? ডেস্ট্রয় করবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তারপর হচ্ছে লোকাল টিস্যু ড্যামেজ, এটা ছাড়াও আপনার কি হতে পারে? আমাদের যে জিঞ্জিবা, তারপর হচ্ছে পেরিডনশিয়াম বা বাক্কাল মিউকোসা, এগুলোকে কি হতে পারে? ড্যামেজ করতে পারে, নষ্ট করতে পারে। ক্রনিক ইউজ মে ব্লক দ্য প্যারোটিড ডাক্ট, আপনি দীর্ঘদিন যাবত যদি ইউজ করতে থাকেন, সে কি করবে? আমাদের যে প্যারোটিড ডাক্ট কোন জায়গায় থাকে বলেন তো? প্যারোটিড ডাক্টটা আপনারা ডেন্টাল অ্যানাটমিতে পড়ছেন? স্যার আপার সেকেন্ড মোলারের অপোজিট, থার্ড মোলার না, আপার ফার্স্ট মোলারে, ফার্স্ট মোলার স্যার, অপোজিটে। হ্যাঁ, বাক্কাল মিউকোসাতে থাকবে, ঠিক আছে? তাহলে ওটা কি করতে পারে? প্যারোটিড ডাক্টটাকে অনেক সময় যদি আপনি লং টাইম ইউজ করতে পারেন, সে প্যারোটিড ডাক্টের যে ওপেনিংটা আছে সেটাকে কি করে দিতে পারে? ড্যামেজ করতে ব্লক করে দিতে পারে। এরপর হচ্ছে কি হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন হতে পারে, মানে সে ওইটা ওই ক্লোরোহেক্সিডিনটা অনেক সময় অনেকের কি হতে পারে? সুইফট করতে পারে না, বা অনেকের কি হতে পারে? র্যাশ, মানে হাইপার সেনসিটিভিটি মানে কি র্যাশ ডেভেলপ করা, ঠিক আছে? সে এটা ইউজ করতে পারবে না, ঠিক আছে? জি স্যার। হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন, ঠিক আছে? হ্যাঁ স্যার। এটা আপনাদেরকে ফার্মাকোলজিতে পড়াবে, হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন। তার এতটুকুই হচ্ছে মোটামুটি পড়াশোনা আপনাদের। এরপর হচ্ছে আমি এখানে লিখে দিয়েছি আপনাদের কি কি কোশ্চেন আসতে পারে। ডিফাইন ডেন্টাল প্লাক, কম্পোজিশন অফ প্লাক, হাউ ফর্ম ডেন্টাল প্লাক, ডিফাইন এন্টি প্লাক এজেন্ট এন্ড হাউ ইটস ওয়ার্ক, ওই যে মেকানিজম অফ অ্যাকশনটা, হাউ ইটস ওয়ার্ক মানে কি? মেকানিজম অফ অ্যাকশন। হ্যাঁ, আইডিয়াল প্রপার্টিজ অফ এন্টি প্লাক এজেন্ট, ক্লাসিফিকেশন অফ এন্টি প্লাক এজেন্ট, which one is ideal anti plaque agent and why, use and adverse effect of chlorhexidine, mechanism of action of chlorhexidine as an anti-plaque agent, mechanical plaque control procedure, difference between supragingival and subgingival plaque, difference between plaque and calculus, সব কোশ্চেন আসছে কিনা দেখেন তো, যেগুলো আপনাদেরকে পড়াইছি। ইয়েস স্যার আসছে। কোনো কোশ্চেন আছে কিনা দেখেন, বুঝতেছেন না যেটা? জি স্যার। না স্যার সবগুলাই পড়েছেন স্যার আপনি, বুঝতেছি। যেহেতু সবগুলো পড়াইছি, তাহলে এখন সবগুলো তো আপনাদেরকে পারতে হবে, ঠিক কিনা? জি স্যার। জি স্যার। ভাইভাতেও পারতে হবে, রিটেনও পারতে হবে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আমি
যেটা হচ্ছে আমার আমি যে চ্যাপ্টার গুলো আপনাদেরকে পড়াবো সবগুলো আমি আপনাদের বাই বা রিটেন যে কোয়েশ্চেন গুলো আসবে, ঠিক আছে? কি বললাম? জি স্যার। সবগুলো ভাইবা আমি আমার রিটেন। লেকচার আপনাদেরকে ইনক্লুড করে দেবো, কিন্তু তারপরে যদি না পারেন সেটা হচ্ছে কি আমার ব্যর্থতা নাকি আপনাদের ব্যর্থতা সেটা জানি না, ঠিক আছে? জি স্যার। তাহলে জি যেহেতু স্যার। আমি কষ্ট করে পড়াচ্ছি আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আজকে চ্যাপ্টারটা শেষ হয়েছে, আজকে আপনারা শেষ করে ফেলবেন, যেহেতু আপনাদের এখন অন্য কোনো ক্লাস নেই, ঠিক আছে? ইয়েস স্যার। জি স্যার। এখন আধা ঘন্টা পড়লে আপনাদের কিন্তু ক্লাসটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? আধা ঘন্টা একটু পড়াশোনা করবেন। হ্যাঁ, জি স্যার। তাহলে আপনাদের এখন কি কি পড়ানো হয়েছে? একটা হচ্ছে ডেন্টাল ক্যারিজ, ডেন্টাল প্লাক, তারপর হচ্ছে কি লোকাল অ্যানেস্থেসিয়া নাকি? জি স্যার। জি স্যার। আপনারা তো অনেক পড়ে ফেলছেন তিনটে চ্যাপ্টার। স্যার আমাদের ডেন্টাল ফার্মাসির কয়টা কার্ড? এই ইনসান, জি স্যার। হ্যালো, জি স্যার। হ্যালো। হ্যালো। শুনতেছো তুমি? জি স্যার শুনতেছি। আচ্ছা শোনো, যখন তোমাদের আবু সাইদ স্যারের ক্লাস থাকবে তখন মিনিমাম 2 দিন আগে স্যারের সাথে যোগাযোগ করবা। কি বললাম কয়দিন আগে? 2 দিন আগে স্যার। হ্যালো, 2 দিন আগে। হ্যাঁ, ওনাদের তো ক্লাসে, ওনাদের যেহেতু সিনিয়র মানুষ ওনাদের ক্লাস মনে থাকে না, কি বলছি বুঝছো? হ্যাঁ স্যার। তাহলে আজকের মতো শেষ করে দিচ্ছি। জি স্যার। কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। না হ্যালো, স্যার। আচ্ছা এগুলো কি আপনাদের এই ক্লাস যেটা পড়াইছে এটা কি আবার যখন আপনার নরমাল হবে তখন কি আবার পড়াতে হবে? না স্যার। আচ্ছা সমস্যা নেই, তারপর আপনারা কুট করে রাখবেন যেগুলো আপনাদের লাগবে। আমরা এগুলো আবার নতুন আজকে মাত্র 15 জন কেন, স্যার বাকিগুলো কই? স্যার অর্ধেক বাড়িতে চলে গেছে স্যার। অর্ধেক বাড়িতে চলে বাড়িতে গেছে। এতদিন কোথায় ছিল ওরা? স্যার এতদিন তো ছিল স্যার বাসায় শহরে, এখন বাড়িতে গেছে। এতদিন শহরে ছিল? হ্যাঁ স্যার। বাড়িতে কি ঘুম থেকে উঠে নাই? ঘুম থেকে না স্যার, নেটওয়ার্ক সমস্যা হতে পারে, অথবা আমাকে একজন ইনফর্ম করছে ও বাড়িতে যাচ্ছে, এই জন্য কাজ করতে পারতেছে না। তাহলে এই বাকিগুলো তাহলে ওদের কি হবে? ওরা যে আজকে ক্লাসটা মিস করলো, আমি তো এত অল্প হলে ক্লাস নিতাম না। তাহলে তোমরা এটা গ্রুপে শোনো। হ্যালো, জি স্যার। তোমরা সবাই একটু গ্রুপে ডিসকাশন করবা, ঠিক আছে? গ্রুপ ডিসকাশন করলে জিনিসগুলো মনে থাকবে, ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে কি সবাইকে বলে দিবা আমরা